কি বলছে দেখো, কোশ্চেনের পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবা। কিন্তু এটা হচ্ছে ভাইটাল ব্যাপার। 133 পেজের শিফট আছে, ঠিক আছে। 2000 আজকে করবো হচ্ছে 6/4/2021-এরটা, দেখলেও বুঝবা কোশ্চেনের পিডিএফটা কিন্তু একেবারে সুন্দর মতো ডাউনলোড, প্রয়োজনে পেপারটা যাতে হাতে থাকে আরও ভালো। কারণ হচ্ছে আমি যথেষ্ট বাইচে করছি, এর মধ্যে এইটা থাকলে পরে, এই পিডিএফটা থাকলে পরে আর তোমার কোশ্চেনটাকে নিয়ে ঝামেলা করতে হবে না। কোন বছরের কোশ্চেন কী পাবো না পাবো দরকার নেই, আসে তো প্রচুর। রেলের এই প্রথম আমি পিডিএফ কোশ্চেনটা সুন্দর করে দিলাম, যেটা আমার মনে পড়তে হয়েছে এবং সুন্দর। যদিও সোজার ব্যাপারটা বেশি আছে এখানে কোশ্চেনগুলো, তবে সোজা থেকেই যাও। তবে 133 শিফটের মধ্যে সব সোজা নাই, এক একটা শিফটে 100 করে কোশ্চেন আছে, তাহলে 133 13,300 কোশ্চেন আছে, বুঝে গেছো তুমি? যথেষ্ট। এইবার যেটা ব্যাপার, আজকে করবো 6/4/2021-এর আলোচনা। পিডিএফটা ডাউনলোড তো অবশ্যই করবো, এটা আমি লিখে দিলাম। এইটাতে বুঝে গেছো, তাহলে এটা মুছে দেওয়া যায়। এবার এই ছিল গল্প, দ্বিতীয় হচ্ছে ম্যাথটা। তাই একটু মোছা পড়ে গেল। কোশ্চেন তো তুমি পাবা, আমি তাও বাংলাটা বলে দিচ্ছি। দেখো, ইংরেজি থেকে বাংলা করা, কনভার্ট করা আবার খাটনি বেশি। আমার কাছে কম্পিউটারটা নাই হয়ে গেছে, দুর্ভাগ্য। নাহলে আমি কনভার্ট করতে হতো না, আমাকে ছবিতে মানিয়ে দিতে পারতাম। তো যাই হোক, এখন যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে, এই অঙ্কটা করাবো, তবে কিছু জিনিস বলবো যেটা খুব মারাত্মকভাবে কাজে লাগবে। অঙ্কটা শুরুয়াত করি, তারপরে বলবো। ইন এ রাইট সার্কুলার সিলিন্ডার, লম্ব বৃত্তাকার, সার্কেল থেকে সার্কুলার বৃত্তাকার, একটা লম্ব বৃত্তাকার চোঙ। বাংলা নিশ্চয়ই বলে দিলাম। রাইট মানে লম্ব বোঝায়, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ বোঝায়, তাহলে বুঝে গেছো লম্ব মিনস দুই পাশে 90 ডিগ্রি। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতি, the ratio of the curve area to the total area। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙের কার্ভ এরিয়াটা মানে বক্রতলটা, বেঁকানো তলটা এবং টোটাল এরিয়াটা অনুপাত বললো 2:5। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য হাইট টু দ্য রেডিয়াস। H/R তোমার কাছে চাই বসবে। অফ দ্য সিলিন্ডার মানে এই লম্ববৃত্তাকার চোঙ। একে কেন লম্ব বৃত্তাকার বলে এটা আমি বলছি, কেন এটা এগুলো একটা লম্ব আঁকা যায়, কিন্তু চোঙ এরকমও আঁকতে পারো লম্ববৃত্তাকার চোঙ। এইটা কিন্তু লম্ববৃত্তাকার বলবো না, তার জন্য একে দুই ভাগে, শঙ্কুর ক্ষেত্রে বলছি, এগুলো পূর্বে আলোচনা হয়েছে, এখন অঙ্কটা থাকি। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে আমি এই ব্যাপার আমার হয়ে আসছে। তাহলে এইবার দেখো, তোমাকে বলছে কার এরিয়া, কার্ভ এরিয়া মুখে মুখে হবে, মুখস্থ বিদ্যারও দরকার নেই, ওই পরীক্ষার হলে হবে। আর কিছু প্র্যাকটিস করতে থাকলে কি হবে, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, কার্ভ এরিয়া, কোনো এরিয়া বের করা মানে কি, 2 বার গুণ অথবা পরিসীমা ইন্টু হাইট। বৃত্তের পরিসীমা তুমি আগেই জানতে, বৃত্তের পরিসীমা বৃত্তের সময় জানছিলা 2πr। এর সাথে কি, এই যে বৃত্ত উঠে গেছে, তাহলে এই হচ্ছে গল্প শেষ। বৃত্তাকার
9 সঙ্গে কার্ভ এরিয়া, এইটা হয়ে গেল কার্ভ এরিয়া। তাহলে এর জন্য তোমাকে মুখস্থবিদ্যা করতেও কি না, পরিসীমা ইন্টু হাইট। এখন পরিসীমা ভুলে গেলে আর কিছু করার নেই, পরিসীমা বৃত্তের পরিসীমা 2πr। এর তাহলে পিছনে ইতিহাস যাইতে হবে। প্রথমে গোলাকার বস্তুর মান নির্ণয় করতে পারতেছিল না, তখন দেখলো পাই বলে একটা যে বস্তু আছে যেটা ইররেশনাল নাম্বার, তার সাথে যদি 2rটাকে গুণ করে দেওয়া যায় তাহলে কোনো গোলাকার বস্তুর মান পাওয়া যায়। আর এটা হচ্ছে ইররেশনাল নাম্বার, মানে হচ্ছে অমূলদ সংখ্যা, নিচে 7 যেহেতু ভাগ যাবে না, এই সংখ্যাটাকে দিয়ে যদি ব্যাসকে গুণ দেওয়া যায় তাহলে এই সূত্র তৈরি হয়। এইটা মানে যা, এত অব্দি মানে তা, এই যে পরিসীমা ইনটু হাইট। নিশ্চয়ই সূত্রটাও মুখস্থবিদ্যা করে দিলাম, এটাও লিখে দিলাম। চলো এইবার আমি টোটাল এরিয়া, এই তো কার্ভ এরিয়া আসলাম, তাহলে এর পরিসীমা নিলাম, সিধা উপরে চলে গেলাম। এর পরিসীমা নিলাম, এটা বোঝাচ্ছি বলে তোমার 2 টাকা অঙ্ক, কিন্তু পরিসীমা নিলাম, সিধা চলে গেলাম, কার্ভ এরিয়া বাইরে হয়ে গেল। এখন আমার কি এরিয়া দরকার, টোটাল এরিয়া। আচ্ছা টোটাল এরিয়া যখন করব তো ব্যাকরণটা তো নিজ, বাকি কোনটা, তাহলে এই দুইটার সাথে যোগ করলেই তো টোটাল এরিয়া হচ্ছে। তাহলে টোটাল এরিয়া কত, এইটা আবার বৃত্তের ক্ষেত্রফল কি, সেই পাইকে যদি দেখো, পাই মানে 22/7, ক্ষেত্রফল মানে কয়বার গুণ, 2 বার গুণ। কোন 2টা গুণ করব, ব্যাসার্ধটা, এই 8টাকে। তাই এই থেকে সূত্র হয়েছিল πr²। এরকম কয়টা আছে, 2টা। নিশ্চয়ই সূত্র বলে দিলাম একবারে। চলো এইবার কি বলছে, মানে একদম জিরো থেকে হিরো লেভেল বলে দিচ্ছে, জিরো থেকে হিরো লেভেল বলছে, মানে সূত্র মুখস্থ করা দিচ্ছি, পাশে লিখেও দিচ্ছি। এর রেশিও কি বলছে, এইটার 2, এইটার 5। তার এর জন্য কি মুখস্থ দরকার আছে, বেশিরভাগ লিখলেই চলে আসবে। তাহলে এইটা ইস্টু এইটা সমান সমান এইটা ইস্টু এইটা, অর্থাৎ এইটার নিচে এইটা লিখতে পারতাম। অনুপাত মানে ভাগ, এটাও মনে রাখো, এটাও কোনো সময় অনুপাত ফট করে লিখি আমরা। এখান থেকে কি কমন নিতে পারতাম, 2πr, থাকতো কি r+h, মানে এই দিককার আর ওই পাশে ঘুরাই লিখলাম, একই কথা, h+r আর r+h। যদি সূত্রটা এইভাবে লেখাইছে বইয়ের মধ্যে 2πr × r+h, তাই জন্য আমি ঘুরে ফিরে গাছের নাম গর্দন হল। কেন লিখলাম 2πr কাটা। আর এইটাকেও নিশ্চয়ই তাহলে উপরে 2 নিচে 5 লিখতে পারতাম। এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এইটার গুণ। তাহলে চলো গুণ করি। এইটাকে তাহলে এইখানে নিয়ে আসলাম, হইল কত, 5h। আর এটা কি চাইছে, হাইট ইস্টু হাইট প্রথমে। তাহলে হাইটটা কোন জায়গায় বেশি, এই জায়গায় বেশি। 5 হাইট সমান সমান 2r + h। তাহলে এই পাশে এই এইচটা আসলে পরে কি হচ্ছে, 5h 2r + 2h। এইখানকার এইচ আসলে কি হচ্ছে,
3h সমান সমান 2r, তাহলে h সমান সমান r 2/3। এটা তো হইলো না, হাইটের মান তো বেশি আসবে, 15 গন্ডগোল হলো। দাঁড়াও, 5h 2r প্লাস 2h কি ছিল, 2:5 কি, ওই দেখো আমি হাইট ইস্টু লিখবো, যে উপরে ইয়ে লিখে ফেলালাম। হাইটটা পরে লিখতে হতো কেমন। আচ্ছা চলো, যাও তো হওয়া উচিত ছিল 5h, এইটা বাই এইটা ছোটটাই লিখছি, যাও তো হওয়া উচিত 5h 2r প্লাস 2h, চলো 2r প্লাস 2h, 2πr কমন, r প্লাস h, এইটারই মান 5 2r প্লাস 2h। আচ্ছা, ছোট ভাই বড়, তাহলে তুমি লিখতেই পারো 2r 2h, r প্লাস h কি 2πr কমন, r প্লাস h, 5h থেকে একটা h বাদ দিতে পারো, এইদিকে আসলে হলো 3h, তাহলে h প্লাস r জাস্ট 1 মিনিট, এরকমই লিখি তো, তাহলে দেখি কি দাঁড়ায়। কারণ তোমার হাইট তো মনে হচ্ছে বেশি হবে, তাহলে এইটাকে উপরে লিখি দেখি, 2πr r প্লাস h বাই, ও 2:5 বলছিল, ওইটি আগে বলছিল, ওইটাই তো আগে বলছিল না, ওইটাই তো আগে বলছে, ওইটা আগে বলছে, ওইটা আগে লিখছি, এইটা বাই এইটা সমান সমান এইটা বাই এইটা, 2r প্লাস 2h 5 2πr 2πr h, 2πr কমন, কাটা 2r 2h 5h 3h, চলো 3h হয়েছে, 3h হয়েছে, মানে এটা 5h, এটা বুঝছো কি করে আসলো, 5h সমান সমান 2r প্লাস 2h, এই পাশে আসলে 3h সমান সমান 2r, h is to r সমান সমান 2:3, ঠিক আছে, 2:3। অ্যান্সারটা এরকম কি দেখলাম যেন, এখন তো অ্যান্সারটা দেখাও যাচ্ছে না, ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু এই মুহূর্তে দেখাও যাচ্ছে না, আশা করা যায় এটি হবে, তাও দেখি নেবার যদি পুরো ভুল ভ্রান্তি হয়ে থাকে, এই যে মূল বিষয়বস্তু, ঠিক আছে। চলো শুরুতেই কেমন যেন একটু লাগলো, তাহলে এবার যেটা মূল বিষয় বলার ছিল আমার, সেটা হচ্ছে কিছু না। আচ্ছা, কোশ্চিনগুলো যে 133টা ছিল কোশ্চিন আছে, কোশ্চিনগুলোর মধ্যে কিন্তু তুমি অল পেপারস থাকবে, জিকে এবং জিআই, ঠিক আছে, বাট পিডিএফটা থাকতেছে ইংলিশে ঠিকই, বেশিরভাগটাই তোমরা পারবা, 2-1টা যখন পারবা না, মোবাইল দিয়ে কিছু দিয়ে সার্চ করে নেট থেকে দেখে নিবা, ইংলিশও সলভ হয়ে গেল, কোশ্চেনও সলভ হয়ে গেল, ইংলিশও জানলা, জিকেও জানলা, জিআই তো একটু বলে দিচ্ছি, জিআই তো পারার মতন জানো, ঠিক আছে। আচ্ছা, ওইটা অ্যান্সার ঠিকই আছে। আচ্ছা, এবার কি আছে বলছে, একটা ভেন ডায়াগ্রাম, এগুলোকে ডায়াগ্রাম বলে, ভেন ডায়াগ্রাম বেস্ট রিপ্রেজেন্ট রিলেশন কি দেখাইতে পারে, বলছে পিকক স্প্যারো বার্ড, বার্ড মানে পাখি, পিকক মানে ময়ূর, স্প্যারো মানে চড়ুই পাখি, চড়ুই পাখি,
কোনটা করতে পারো মনে হয়? দেখো, এগুলো রিলেশনশিপ যারা 0 থেকে হিরো লেভেলের ব্যাপার, যেটা তারা যেন যে আমার এইটা হবে। কারণ কি, বার্ড মানে সমস্তটাই পাখি, তার মধ্যে ময়ূর আছে, পিকক আছে। অপশন নম্বর সিটা হয়ে যাবে অ্যান্সার। ভেন ডায়াগ্রামে এইটা বেশিরভাগ এইটা হয়। আর নতুবা যদি মিক্স থাকতো, যে কোনো জল পশু আছে, মানে জলচর উভচর দুইটা প্রাণী আছে, এরকম বুঝাইতো, তাহলে কি হতো? এই ভেন ডায়াগ্রাম এই থাকতো, পশু বুঝাইতো, যেটা জলও চড়তেছে স্থলও যাচ্ছে, এরকম জলচর স্থলচর বলতো। তাহলে তুমি এরকম ভাবে করতে পারতা। আচ্ছা, এই ভেন ডায়াগ্রামের ব্যবহার কোথায় দেখছো? পাশ ফেলের অঙ্কটাতে। ইংরাজি, ইংলিশ, ম্যাথ, এটা ম্যাথ, এটা ইংলিশ, এইখানে 40% বা এখানে 60%, এইখানে 30%, এইখানে বলে দিল 10%। মানে এই 10% হচ্ছে বোথ, উভয় দিকে। তার জন্য জলচর আর স্থলচর বললাম। ঠিক আছে, একটা কানেক্টিং করাই দিলাম। এইবার দেখো, কিছু কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে কয়েকটা। তাহলে কি বললো? ইফ এ অ্যান্ড বি অ্যাকুট অ্যাঙ্গেল। অ্যাকুট মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, আর অ্যাবসলিউট মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, তাহলে বললো এ অ্যান্ড বি হচ্ছে একটা অ্যাকুট অ্যাঙ্গেল, মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে এ এবং বি মিলে, কিন্তু মানে এ অ্যান্ড বি একটা অ্যাকুট অ্যাঙ্গেল, মানে এও 90 ডিগ্রির থেকে ছোট, এ 90 ডিগ্রি, দুইটা মিলে আবার কিন্তু, যেহেতু এটা ট্রিগনোমেট্রির কোশ্চেন, যেটা এটা ট্রিগনোমেট্রির কোশ্চেন, তার মানে দুইটা মিলে 90 ডিগ্রি বুঝাই দিল। ব্যাস, গল্প কিন্তু এখানেই শেষ হয়ে গেল। অ্যাকুট মানে কোনো মান 90 ডিগ্রির থেকে বড় হবে না। একটা অ্যাকুট অ্যাঙ্গেল মানে সব তো ত্রিকোণমিতিতে এইটা নিয়ে কাজ করি আমরা। বেস, পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস মানে হচ্ছে উচ্চতা, ভূমি লম্ব, এইটা সমান সমান এটা সমান সমান এটা। আর এইটার যে একটা টিপলেট আছে, এটা তো ক্ষেপণাস্ত্র হিসেবে প্রয়োগ হবে বারবার, সেটা বলতে নিয়েছিলাম, ভালো কয়েকটা অঙ্ক করাইনি, তারপর বলি। তাহলে জানি গেছো দুইটা হচ্ছে কি, একটা অ্যাকুট অ্যাঙ্গেল, অ্যাকুট আর অ্যাবসলিউট বলে দিলাম, কিন্তু অ্যাবসলিউট অ্যাবসলিউট অ্যাঙ্গেল মানে বুঝে গেছো যে একটা কোণের মান, কোন একটা ত্রিভুজ 90, এটা 90 তার থেকে বেশি, এরকম ত্রিভুজকে কি বলে? অ্যাবসলিউট ট্রায়াঙ্গেল, NGLE। আমাদের বাংলায় কি বলি? ওইটাকে বলি সূক্ষ্মকোণী, আর এটা বলি হচ্ছে স্থূল, মানে স্থূলকোণী ত্রিভুজ, বড় একটা কোণ 90 ডিগ্রিতে বড়। এটাও বোঝাই দিলাম। ইংরেজিটা বোঝানোর জন্য এত কিছু বলা, যেহেতু বাংলাটা তুলি নেই, বাংলা তুলি নেই, বাংলা আমার কাছে নাই কোশ্চেনটা। সাচ দ্যাট ট্যান এ কট বি হলে, এটা কি? এটা হচ্ছে থিটা। থিটা মিন্স কি? কোণ। তাহলে তারপরে আবার বলে দিল দুইটা 90 ডিগ্রি ছোট। তুমি জানো ট্রিগনোমেট্রিতে এই দুইটা মিললে কত হবে? আবার 90 ডিগ্রি হবে। তার মানে বুঝাই দিল এই যে এটা দুইটা মিলে 90, কোনো একটা অ্যাকুট অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে বড় হবে না, দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে ট্যান এর মান যদি 45 হয়, নিশ্চয়ই কট এর মান 45, দুইটা মিলে 90। তো থিটা মানে কি? থিটা মানো যা এ মানো তা, a প্লাস বি কত ডিগ্রির জন্য বলছে। তাহলে এক কথায় যত ডিগ্রি দেখবা অ্যান্সার হবে 90 ডিগ্রি। এটা তো করার কিছুই না।
ঠিক আছে, এবার দেখো এই যে ট্রিপলেটের কথা বললাম, ট্রিপলেট কোনটা কাজে কাজে লাগবে এটা একটু তোমাদের দহরাই নিই এবার। হ্যাঁ, এই ট্রিপলেটটা ট্রিগনোমেট্রি বলো, জিওমেট্রি বলো, ম্যানসিলেশন পরিমিতি বলো, তাহলে ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত, সব ক্ষেত্রে এই যে এই ট্রিপলেটটা লাগবে সেটা কি, এইচ সমান সমান বেস প্লাস হাইট বর্গমূল, সরি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, একে বর্গমূল করলে উঠে যায়, বুঝে গেছে নিশ্চয়ই, এটার বর্গমূল করলে এটা উঠে যাবে কিন্তু এটার বর্গমূল রয়ে যাবে, দুই পাশে বর্গমূল করলা, এটার বর্গমূল অতিভুজ হয়ে গেল, এটা বর্গমূল রয়ে গেল। ঠিক আছে, এইটা তো জানা জিনিস। এইবার মেন যেটা খেল শুরু হবে সেইটা তোমাদের আমি বলি, সেই খেলটা হচ্ছে, যেটা মেন খেল শুরু হবে সেটা যখনই তুমি দেখবা 3, 4, এই 5, এটা হচ্ছে একটা ট্রিপলেট, কি পিথাগোরাস ট্রিপলেট, পিথাগোরাস ট্রিপলেটস, তিনটা যেহেতু এই জন্য ট্রিপলেটস বলছে, ট্রিপলেট মানে 3, তাহলে এইটা যদি এরকম হয় তাহলে সবাইকে যদি 2 দিয়ে গুণ করো, অল প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কিন্তু গুণ, 3, 9, 12, 15, যদি 2, 6, 8, 10, এইটা যেমন একটা ট্রিপলেট এখান থেকে পাচ্ছ, আর একটা ট্রিপলেট পাবা, এক 3, 2 হবে, কি করে, এইটাই মনের খেলা, 1 স্কোয়ার 1, √3 স্কোয়ার 3, তাহলে 3 1 কত হলো 4, 4 বর্গমূল কত 2, তুমি তো জানো, এইটা জানো না, প্রশ্নবোধক, 1 স্কোয়ার √3 স্কোয়ার, তার নিচে এটা ছিল, এইটাই মনে মনে বলতেছি আমি, 1 স্কোয়ার 1, 3 যেহেতু বর্গমূল 3, তাহলে হরতকল 4, 4 বর্গমূল 2, এই ট্রিপলেটটাও কিন্তু খুব কাজে দিবে। ঠিক আছে, আরো ট্রিপলেট আছে, যদি বড় হয়ে যায় ট্রিপলেটটা, ট্রিপলেট যদি বড় হয়ে যায়, অ্যাকচুয়ালি তো মুখে মুখেই করবা, তবুও আমি কিন্তু ওই থিওরিও দিছি তোমাকে, আমি ওই থিওরি দিছি যে বড় হয়ে গেলে তুমি কি করবা, কিন্তু সব থেকে মুখে মুখে করাটাই সব থেকে বেস্ট। যেমন ধরো তোমাদের ফট করে বলে বসলো যে একটি সমকোণী ত্রিভুজের এইটা √41, এই দুটা কত, তখনই বুঝে গেছি এটা কি করলে 41 আসতে পারে, 3 3 9, 4 4 16, না 4 5, 4 4 16, 5 5 25, বর্গমূল, তার মানে জানলা 4 5 41, সে এইখানেও 5 লিখতে পারো, এখানেও 4 লিখতে পারো, এই দুটো তুমি তো যোগই করতেছো না, তাহলে এই 4 5 মিলে এইটা, বিরাট যদি হয়ে যায় সেটাও শিখেছি, বড় যদি হয়ে যায় ট্রিপলেটটা সেটাও বলছিলাম। ধরো তোমাকে বললো যে লম্ব 11, বলল ভূমি ও অতিভুজ কত, তোমাকে বলছিলাম এটারও শিখাইছিলাম যে বড় হয়ে গেলে অমিল, এইটার ক্ষেত্রে হবে x² - 1/2
ঠিক আছে, -2 নাকি দাঁড়াও দেখে নিচ্ছি। হ্যাঁ, আর x² + 1 / 2। একটা ধরো একটা ট্রিপলেট 7ই ধরলাম, তাহলে 7 7 49 থেকে একবার দিলে কত? 49 থেকে একবার দিলে 48, 2 দিয়ে ভাগ করলে 24। 7 7 49, 50 2 দিয়ে ভাগ করলে 25। এই দুইটা যোগ করে এটা আসা উচিত, এই দুইটা সমান এটা আসা উচিত। দেখে নি সূত্রটা ঠিক আছে কিনা, তাহলে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা ভূমির ক্ষেত্রে, ওটা ত্রিভুজের ক্ষেত্রে। 7 7 49, 24 24 576 যত সম্ভব। 96 4 4 4 24 2 48, 8 9 17 576, 9 6 15, 7 4 1 12 2, 5 আর 1 6। ঠিক আছে, 625। এইটা হলো 625, এর যদি বর্গমূল করতাম 25 হইত। ঠিক আছে, এইটাও শেখায় দিছি। যদি খুব বড় এরকম চায় বসে, আর ছোটোর ক্ষেত্রে মুখোমুখি হবে। আচ্ছা, এই ট্রিপলেটটা তো গেল। এই ট্রিপলেট সম্পর্কে আমি বলছি, আর একটা জিনিসও তুমি ক্ষেপণাস্ত্র হিসেবে মনে রাখবা, সেটা বলি কি। আরেকটাও আছে ট্রিপলেটটা, আরেকটা বলতে পারে 3 রকম, তো 2 রকমই রাখো মাথায়। সেটা হচ্ছে, ধরো 3টা সংখ্যা বলছে, মিন, কারণ এটা আর সেটা বলতেছি একটা একটা আসলে, তোমরা বোরিং হয়ে যাবে বা মাথাটা খারাপ হয়ে যাবে। দুইটা কথা আমি বলবোই, সেটা হচ্ছে ক্ষেপণাস্ত্র কথা। স্টার 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 মার্ক, জ্যামিতি, ত্রিকোণমিতি, আর পরিমিতি। যে দীর্ঘি টির্ঘি হবে ছেড়ে দাও। এই 3টার ক্ষেত্রে শুধু আঁক করো, আঁকো, শুধু আঁকো, অঙ্ক 90% হয়ে গেল। 10% প্র্যাকটিস। 1 নম্বর। 2 নম্বর, বীজগণিত। মিন্স কেরামতি। এটা মাথায় রাখবে, বীজগণিত মিন্স কেরামতি। তার জন্য কেরামতির ব্যাপার যেহেতু থাকে, এইটা কিন্তু একটু বেশি করেই প্র্যাকটিস দরকার। এটা ব্যাখ্যা দিচ্ছি কেরামতি কেমন। এইবার যেটা মেন আলোচনার বিষয়, আচ্ছা ত্রিকোণমিতি কেরামতির ইউজই তোমাকে দিয়ে আমি। ধরো আমার এইখানে ক্যারাম বোর্ড, ধরো এইখানে মাঝখানে গুটিগুলো আছে, হিট করার পরে একটা গুটি এইখানে, এই পকেটের সামনে একটা গুটি, এইখানে যেন পকেট, এইখানেও যেন তুমি পকেট, এইখানেও যেন পকেট, এইখানেও পকেট। এটা একটু ছোট করে আঁকো, এইটুকু, মানে মাঝখানে গুটিগুলো ছিল। তো তুমি তো এই দিকে আর যাইতে পারতেছো না তো, অর্থাৎ আমি এই দিক থেকে যে এইদিকে ঢুকি ঘটানো সম্ভব না, প্রত্যেক জায়গায় একটা করে লোক আছে খেলার জন্য। তখন আমি বুঝলাম যে আমাকে এখানে স্ট্রাইকারটাকে বসায়, যেটা দেখে ধরে তাকে বলে স্ট্রাইকার। ঠিক আছে, দেখলাম এইখানে যদি এইখানে হিট করাই, তাহলে ও যে এই পকেটে নামবে। এই ধরনের বীজগণিত হচ্ছে এইটা, এইটার কেরামতি এইটা, এটার কেরামতি এইটা, এর এইটা প্র্যাকটিক্যাল বললাম। এবার দেখো কেরামতি,
তোমাকে বললো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 3ই রাখতে পারো, এক্স প্লাস 5 1 বাই এক্স প্লাস 5 সমান সমান কত, অথবা x7 প্লাস 1 বাই x7 সমান সমান কত। তোমাকে অনেকে হয়তো বলবে এইটা করো এইটা করো এইটা করো, এটা কি মনে রাখতে পারবা? রাখতে পারবা কোনটা মনে, সেটা আছে। দেখো, এটা এর আগেও বলছি, আবার বলছি, কেরামতির খেল। তুমি জানো x5 মানে বেস যদি 1 থাকে গুণের সময় বেস যদি একই থাকে গুণের সময় পাওয়ার যোগ হয়। বেসিকটা দিয়ে দিলাম। আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে বিয়োগ হলে কত হওয়া উচিত? x মাইনাস 1। কোন সময় এই -1 দিতে গিয়ে তোমরা আরে কি -1, মানে এটা তো বেসিক, বেসিকই বলছিল আমার কথা, এটা তো বেসিক কথাই বলছে। কেমন বলছে, তোমার কোনো সময় দেখতেছো উপরে আছে 1 নিচে আছে 2, এটাকে লিখতে পারি আমি 1 মাইনাস 2। ঠিক আছে, তার কারণ কিছু নেই, মানে এটার মধ্যে 1 এটার মধ্যে 1। যদি এ থাকতো বুঝতে পারতাম, এখানে একটাই এখানে একটাই, এই যেগুলো পাওয়ার, এই মাইনাসটা অনেক সময় এইখান থেকে আসছে, কিন্তু যাক এইটা একটা গেল রূপ। এবার এইখানে চলে আসছে, তাহলে আমি তো তখনই বুঝে গেছিলাম যে এটাকে আমি কি করে লিখব। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে, লিখলা তো ঠিকই, আচ্ছা লিখে দিলা তুমি টুক করে যে আমি একটা এইভাবে লিখবো আর একটাকে আমি এইভাবে লিখবো। এইটার সাথে এটার গুণ হলে এইটা, এইটার সাথে এটার গুণ হলে এইটা। কিন্তু তাই বলে গুণ শেষ হয়ে গেছে? না, বাকি আছে। কি গুণ বাকি আছে? এইটার সাথে এইটার গুণ করছো, এইটার সাথে এইটার গুণ করছো, বাকি থাকলো কি? এইটার সাথে এইটার গুণ আর এইটার সাথে এইটার গুণ। 4টা হবে, 2টা তো তোমার পাওয়াই শেষ। এইটার সাথে এইটার গুণ করলে এইটা, এইটার সাথে এইটার গুণ করলে পাওয়া শেষ। পাও নাই কি? পাও নাই তুমি হচ্ছে এইটার সাথে এইটার গুণ। তাহলে দেখো মজার গল্পটা, কেরামতি এর জন্যই বললাম, সরি এইটার সাথে এইটা, এটার সাথে এটা গুণ হতে এটা পাইছি, এইটার সাথে এইটা, দেখো শুধু একটা এক্স হচ্ছে। আবার এইটার সাথে এইটার গুণ করো নাই, এইটার সাথে এইটার গুণ করো নাই। দেখো এইটার সাথে যখন এইটার গুণ করতেছো, এইটার সাথে একবার এইটার গুণ, এইটার সাথে একবার এইটার গুণ, এইটার গুণ হচ্ছে এক্স। আচ্ছা যখন গুণ করছো তখন কিন্তু মাঝখানে প্লাস চলে আসতেছে। এবার গুণটা দেখাই তাহলে বুঝে যাবা। তুমি যদি গুণ করতে, এটা তো গুণ হয়ে পাই গেছো, এটার সাথে এটার গুণ করি, পাইছি এইটা,
এটার সাথে এটার গুণ করি, এইটার সাথে এটার গুণ, এই রাফে করে দেখাচ্ছি। এক্স গুণ শেষ, এটার সাথে এটার গুণ, প্লাস থাকলে পরে তো প্লাসই লিখবো না। এইটা দেখো 1/x হয়ে যাবে। অর্থাৎ তুমি এইটুকু একটু বেশি লিখে ফেলাইলা। সরি, যেটা বেশি লিখে ফেলালা সেটা বিয়োগ করবা। এইটা গুণ লেখা মানে এইটা তো লেখছো, প্লাস এইটা বেশি লিখে ফেলাইছিল এখানে, এটা বিয়োগ করবা। এটা হচ্ছে মূল শিক্ষা। আবার এইটাই হচ্ছে বেসিক, এটা হচ্ছে আসল জ্ঞান, ঠিক আছে? সেটা এইটার ক্ষেত্রেও এইটাই থাকবে, সেটা তুমি নিজেরা দেখে নিও। এবার প্রশ্ন হচ্ছে অঙ্কটাতে আসে। বীজগণিত মানে যে কেরামতি তোমাকে এবার দেখায়। তাহলে এইটার মান বলছে 3। তাহলে তুমি তো জানো যে আমার একবার কিউব দিয়ে লিখবো, একবার স্কোয়ার দিয়ে লিখবো। কিউব দিয়ে লেখা মানে কি? এইটা কিউব দিয়ে লেখা মানে দেখো একবারে হবে, কিন্তু ভিতরটা জানিছি তো, কিউব দিয়ে লিখবো। তাহলে এইটাকে, এই সংখ্যাটাকে যদি তুমি কে ধরে নাও, একটা মেন ভ্যালু, তাহলে লেখটা সম্পূর্ণটার বদলে লেখটা কে কিউব। মানে তুমি তো লেখটা এক্স প্লাস 1/, এরকম লেখতা তো। এইটা কার সূত্র? এইটা কার সূত্র? এইটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এইটা হচ্ছে এইটার সূত্র। তো তুমি এইটাকে কি ধরেছ না? দেখো আমি তো এত দূর টাঙাবো না, আমি তো শিখছি ভিতরটা। আমি জানি এইটা এখানে আসবে, মাইন্ডে রয়ে গেছে, মাইন্ডে, কিন্তু যে এইটা লেখা মানে যখন এইটা লিখবো না, এইটা এরকম একটা ফিগার আসবে আর এরকম একটা ফিগার আসবে। এই ফিগারটার মান এইটা হবে। এইটার মান কে ধরে নিছো অলরেডি, আমি কে কিউব মাইনাস 3k লিখবো। এই যে হচ্ছে সূত্রের 3, এটা হচ্ছে সূত্রের 3, a মাইনাস বি হোল কিউব, সরি a প্লাস বি হোল কিউব মাইনাস 3b, আর একটা লিখিনি এখনো বি। এইটা হচ্ছে মেন সূত্র, a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস বি। তাহলে এইটা তো কাটা যাচ্ছে, এইটার মান যদি কে ধরে থাকো তাহলে এই যে কে কিউব আর এই যে মাইনাস, এগুলো তো কাটা যাবে, জানো উপর নিচ্ছে, তাহলে 3k। এই যে লেখা শেষ কোনটা, এইটার বদলে লিখবো এইটা। আগে ভিতর শিখো, তাহলে তুমি শর্টকাট করে নিতে পারবা। এমন শর্টকাট শিখো না যেটার মাথা মুন্ডু নাই, তুমি নিজেও বুঝতেছো না, পরে দিয়ে কিছুক্ষণ পরে ভুলে যাবা। তাহলে এইটা আর স্কোয়ারের বেলায় আমি জানছিলাম যে একটা তোমার এরকম স্কোয়ার আসবে, এরকম একটা আসবে, মনে মনে খেলবে, বলছি না তোমাকে, এটা মনে মনে খেলবে। এইটার সূত্র আবার হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে হচ্ছে বুঝে গেছো কে স্কোয়ার মাইনাস 2, এইটা কে মাইনাস 2 কি দাঁড়াইলে মনটা দেখো আগে, তারপরে সূত্রটাকে বানাবা কেরামতি। তাহলে এই তুমি লিখে ফেলাইছো, কিন্তু এইটা লেখা মানে তুমি লিখে ফেলালাম, এইটা লেখা মানে তুমি লিখে ফেলালা মানে এইটার অ্যাকচুয়ালি এটা সূত্র কি, এইটা ইন্টু এইটা, আরেকটা বাকি আছে, এই দুটো তো লিখে ফেলাইছো, বাকি কোনটা? এটার মান তো আবার কে ধরছো,
এইবার মরাল কি দাঁড়ালো দেখো, আগে শিখো তারপরে বানাবা, আগে শর্টকাটটা শিখো কি করে আসতে শর্টকাটটা। তাহলে এরকম করে এইটা লেখা মানে এইটা লেখা সমান কথা হয়ে গেল। এইখান থেকে আর কি কারামতি আমি করতে পারতাম, প্রত্যেকটা জায়গায় থেকে কি নিতে পারতাম, একটা কে নিতে পারতাম, একটা কে নিতে পারতাম, কে নিতে পারতাম। তো তারপরে তুমি কে নিয়ে যেটা সূত্র তৈরি হবে নিজে নিজে কীভাবে শর্টকাট আরও করতে পারো এইভাবে তুমি তৈরি করবে। আমি এখান থেকেই তোমাকে অঙ্কটা করাচ্ছি, এখান থেকে শর্টকাট আসে, আর দূর আমি গেলাম না। 7-এর ক্ষেত্রেও তাই। তাহলে এইটার আগে ওইটা শিখলে আরও ভালো দিত। এইটা কীভাবে আসছে, 7-এর ক্ষেত্রে তো হবে তোমার বুঝে গেছো, x4 1/x4 আর হচ্ছে x3 প্লাস 1/x3, এই যে 4 3 7, আর বারবার তো এটা হবেই, মাইনাস কে মানে x প্লাস 1/x, এটা মানেও যা এটা মানেও তা। ঠিক আছে, তাহলে আমি জানছি এইটার মান কত, এইটার মান তো 3, x প্লাস 1/x কে কি ধরছি, কে ধরছি না, কে কিউব মান হচ্ছে 3-এর কিউব, 3 × 3, এই কে এর মান শুধু বসা যাচ্ছে, কে স্কোয়ার 3-এর স্কোয়ার বিয়োগ 2 মাইনাস কে এর মান কত 3, 3 3 9, 6 বাদ দাও 3, সরি 3-এর কিউব 27 হয়, 27 বিয়োগ 9 18 হয়, 3 3 9, 9 থেকে বিয়োগ দাও 7 হয়, এটার মান কত 3, 7 8 56, 6, 7 8 7, তার থেকে 3 123। তাহলে এই হচ্ছে তোমার বীজগণিতের কারামতি। এই কারামতিটাকে শর্টকাট আরো লেখানো যাইতে পারে। ঠিক আছে, বেসিক যেই সূত্রটা শিখবা সেটা বেসিক থেকে আইসো, তাহলে কিন্তু বেশি দিন ব্রেন স্থায়িত্ব হবে না, বা তুমি যদি কাউকে বলো নিজেও বলতে পারবা না। আর একটা বেসিক তোমাদের আমি বলবো, সেটা হচ্ছে এই ট্রিপলেটটা যেমন তোমাদের আমি বললাম, ঠিক আছে, জ্যামিতি যেমন বললাম 8, বীজগণিত বললাম কেরামতি, আর হচ্ছে এই দুইটা জিনিস, এটাও কিন্তু কিভাবে আসছে এরও বেশ বলে দিচ্ছি আমি কোন এক সময় ভিডিওতে। আবার তো কেউ যদি কমেন্ট করো আবার দেখান, আমি আবার দেখা দেব। একত্রিত কাজ করতেছে দুইজন, এ ও বি, এ মনে করো 20 দিনে, এ 10 দিনে, এ 20 days, এ 10 days, একত্রিত করলে কতদিন লাগবে? যোগ করলে 30, 3 দিয়ে ভাগ দিলে 3 6 18, এতদিন। ঠিক আছে, একত্রিত কাজ দুজনের ক্ষেত্রে। আর যদি একত্রিত না হয়ে একত্রিত বলা, একত্রিত করে যে উত্তরটা আসলো সেটাই লেখো। 23 দিনে এ আর বি একত্রিত করে 23 দিনে,
এ করে 20 দিনে, বি কাজটা কত দিনে করবে? নিশ্চয়ই 10 দিনে করা উচিত, উত্তর তাই লিখছিলাম 10 আর 20। তাহলে সেই ক্ষেত্রে কি করব, এই সূত্রটা এই হবে। তাহলে এ বি একত্রিত করে, ঠিক আছে? কোন একটি কাজ এ ও বি একত্র হিসাবে এতদিনে করে, এ যদি 20 দিনে করে তাহলে বি কাজটা কতদিনে করবে? তাহলে কি বলছি যে আমরা কি করব, এ বি থেকে এইটা বাদ দিব। তার মানে এটা কি হচ্ছে দেখো তো, 20/3 এইটার সাথে এইটার গুণ আর এইটার সাথে ওইটার বিয়োগ, তাই তো? তাহলে 20 বিয়োগ 20 3 দিন, তাই তো? এইটা একত্রিত, এটা তো 20/3, 20 হবে জানে কথায়, 3 × 60, 60 থেকে 20 বাদ দিলে পরে 40, আর নিচে কত থাকতো 3, এই 3 3 কাটা, তাই তো? এ ও বি একত্রে 8 দিন বা করা 10 দিনে করে, এর 20 দিন লাগলে এর কত দিন লাগবে? না, এটা তো একত্রিত বলেছিল তোমাকে, এটা আলাদা, এইটা আর একটা আলাদা নিয়ম বলে ফেলালাম, ঠিক আছে? এক্সাম্পল ঠিক দিলাম না, তার একটা এক্সাম্পল আছে। যাক, মোটামুটি এইটা একটা জিনিস মনে রাখবা, ভাইটাল জিনিস যেটা, এইটার সাথে এইটা আর এইটার সাথে যেহেতু এটা দেখা দিচ্ছে আমি প্রুফটা কি, এটাও আসছে দেখাই তোর কি হবে। আর একটা হচ্ছে এরই মতো মিল যেহেতু যাতায়াতের গড় যদি বলে, যাতায়াতের যে পথ গেছো আবার এগেন সেই পথটাই গেছো, গেছো আসছো, অথবা এখানে 180 আবার 180, এরকম যদি বলে, এইটার তো অত ব্যবহার নাই, এইটার কিন্তু অভূতপূর্ব ব্যবহার এটা, এইটা আর এলসিএমটা। কোনো জিনিসের যখনই আমরা কোনো এলসিএম বাইর করলাম, 20, 10, 20, 30 দিন হোক সেকেন্ড হোক করে, মোট কাজটা করতে কয়েকদিন সময় নেবে। দেখো এই অঙ্কটাকে কতভাবে 10-15 রকম ভাবে ঘুরায় আসছে, তোমরা পারছো এবং অঙ্কটা করছো, ভিতরটা ঘাটে দেখো, অনেক ক্ষেত্রে এই জিনিসটা প্রচুর ক্ষেত্রে কাজে লাগছে। কি ক্ষেত্রে? একটা তোমাদের বললো, কোন একটা বৃত্ত ডাব্লিউবিতে আসছে, কেউ 10 সেকেন্ড অতিক্রম করে, কারো 20 সেকেন্ড অতিক্রম করে, কেউ 30 সেকেন্ড নেয়। তারা একত্রে কাজটি কতদিন না করে এখানে বলবে তারা কখন একত্রে মিলিত হবে। তাই 10, 20, 30-এর লসাগু করা মানে কত? 60 সেকেন্ডে যায় সবাই এখানে মিলিত হবে, কারণ 60 দিয়ে একেও ভাগ করা যায়, যেমন এলসিএম মানে ভাগ করা যায়। তাহলে 60 সেকেন্ড, এখন কে কতবার গেছে? 10 দিয়ে এ 6 বার, 20 দিয়ে এ কয়বার? 3 বার, 30 দিয়ে কয়বার? 2 বার। তার মানে একজন 6 বার ঘুরতেছে, একবার 3 বার ঘুরতেছে, একবার 2 বার ঘুরতেছে, আর কোনো সময় এটাকেই ইউনিট বলতেছে। মানে বিভিন্নমুখী। ধরো কোনো একটা কাজ বিপরীতমুখী কোনো ট্রেন এখানে এসে মিলিত হচ্ছে, কারণ কাজই তো
এর 6 ঘন্টা লাগছে তো এর 10 ঘন্টা লাগছে, তখনই বুঝে গেছো ট্রেন বলছে কিন্তু আমার সেই যা হবে সেটাই বুঝতে হবে। কোনো এলসিএম বার করা মানে টোটাল কাজটাই বের হয়ে গেল। এইটা একটা ক্ষেপণাস্ত্র, ভিন্নমুখী লাগে। আর একটা জিনিস তোমাদের লাগে বলি, সেটা হচ্ছে দেখো পরিমিতির সূত্র তো স্পট নির্ণয় হয়। স্পট অঙ্ক করবে, স্পট দ্বারা করাই দেবো তোমাকে, তুমি নিজেই লাস্ট পারবা। ঠিক আছে, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বলে দিই যে ওইটারই বলতে নিয়েছিলাম, যেগুলো একটু কেমন হয়ে গেলো তো পরে বলছি। এটা ধরো দুইটা সংখ্যার মানে এক কথায় a প্লাস বি সমান সমান বলছে, ধরো 10 আর 5 সংখ্যাটা 15, একটা 10 একটা 5, যোগ করলে কত 15, বিয়োগ করলে কত 5। সংখ্যা দুটি কত, যেটাকে নাকি আমাদের অনুকূল প্রতিকূল অঙ্কে লাগে। অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, দ্যাটস মিন এইটা। প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, দ্যাটস মিন এইটা। এইটার ক্ষেত্রে কি যোগ দিয়ে 2 দিয়ে ভাগ 20, 2 দিয়ে ভাগ 10, বিয়োগ 2 দিয়ে ভাগ 5। এইটা একটা। এইটা শুধু এরকম অঙ্কের ক্ষেত্রে না, আরো তোমাকে বলতে হবে। কেমন এক্সাম্পল হট করে বলে দিল, একটা আয়তকারের পরিসীমা বলে দেয় না, 2-4 বার অঙ্কটা আসছে। একটি আয়তকারের পরিসীমা ধরো, আচ্ছা যে কোনো বলো তো না, যে কোনো তো না, ধরো আয়তকারের পরিসীমা তো এইটা যদি 20 আর এটা 10 যদি হয় তাহলে 60। কি করে দিলাম বুঝবো তো, 20 20 40, 10 10 20, মানে এই সূত্র। এটা কিন্তু মুখেই হবে, এরকম করে আর করার দরকার নেই, মানধার তার আমল হয়ে গেছে। 20 হওয়া মানে 20 20 40 50 60। দৈর্ঘ্য প্রস্থ থেকে 10 বেশি হলে what is the area of rectangle? আয়তকারের ক্ষেত্রফল কত? পরিসীমা মানে একবারে 30, চারিদিকে গেছো তোমার 2 বার লাগবে। দৈর্ঘ্য এই দুইটা লাগবে, এই দুইটা বাদ 2 দিয়ে ভাগ দিলে হয়ে গেল। দৈর্ঘ্য প্রস্থ থেকে 10 বেশি মানে একজন আরেকজন থেকে 10 বেশি, যোগ করে 2 দিয়ে ভাগ 20, বিয়োগ করে 2 দিয়ে ভাগ 10। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুব তোমাকে কাজে লাগবে শর্ট ট্রিক্সের জন্য। আর একটা খুব, যদি পিএসসি ক্লার্কশিপ দাও, পিএসসি ক্লার্কশিপ এইটা তো কাজে লাগবেই। সেটা কি বলি, ধরো 4 12 48, কিন্তু 12 আর 4 নিলাম, ঠিক আছে 6টা 48 করা আরো ভালো। 4 বার ধরো, 4 বার ধরো, দুটি সংখ্যার গুণফল বলে দিচ্ছে 48। ও তো বানাবে,
আমি নিজে বানাচ্ছি অঙ্কটা, তুমি আর আমি এক্সামিনার। লিখলাম দুটি সংখ্যার গুণফল 48, আর দেখলাম যোগ করে বলি একবার, বিয়োগ করে বলি। যোগফল মানে দুটি সংখ্যার গুণফল এত, আর যোগফল মানে এটা আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি এগুলো কথা, তুমি তো এটা ভাষায় প্রকাশ হবে। দুটি সংখ্যার গুণফল 48, যোগফল 16 হলে অপর সংখ্যাটি কত? এটা পিএসসিতে পাওয়াই, ক্লাসশিট যখন দিবা। তো জানলা এই যে 48 কিচ্ছু না, এমনভাবে গুণ মানে উৎপাদক বিশ্লেষণ করো এইটা যদি যোগ করে তুমি পাও, তাহলে 4 12 48। মানে তুমি তো করতে হবে এখানে দেখে দেখে করছি না, দেখে করো দরকার নেই, 2 দিয়ে করো। 24 দুগুণ 48, 2 দিয়ে 12 দুগুণ 24, 2 দিয়ে 6 দুগুণ 12। তুমি জানো যে আমার এরকম ভাবে 16 আনতে হবে, 12 আর 4 16, ঠিক আছে। তো 6 দুগুণ 12, আচ্ছা 12 আর 4। যদি বলতো বিয়োগ ফল 8, তাহলে কি করতে পারতাম? বিয়োগ লিখতে এটাকে। সেই 12 আর 4 মানে সংখ্যা দুটো যে মানে এরকম থাকা মানেই উৎপাদক বিশ্লেষণ, সংখ্যা দুইটা কত হবে এইটাকে উৎপাদক করি উত্তর হবে। কোথা থেকে? সেই দুইটা সংখ্যার ক্ষেত্রে। আর দুইটা সংখ্যার গুণফল বলে দিই, খুব কাজে দেবে তোমাদের। রিপিট এই কথাগুলো দিই, আমি বারবার দিচ্ছি কিন্তু প্রচুর বার দিচ্ছি এই উদাহরণ। থাক রাখ, এবার অঙ্কই কষি, অঙ্কটা আগাচ্ছে না, এক তো ছেড়ে ছেড়ে দিয়ে করাচ্ছি আমি। একবার ওইটা ধরি তো এইটা ছাড়ি, একবার ওইটা ধরি তো এইটা ছাড়ি না। তো চলো এবার ম্যাথে যাই। কি ম্যাথ বলছে? 9 নম্বর বলছে। 8 নম্বর করাইছি তোমাকে, হ্যাঁ না 6 নম্বর 7 নম্বর। কি বলছে 7 নম্বর? দেখো, ইফ সাম অফ মানি ডাবল itself in 10 years. Then the rate of central interest, then the simple SI, simple interest, simple interest, then the SI। এইটার ক্ষেত্রে কি হবে? একবারে উপরে 100 আর নিচে 10 দিয়ে ভাগ, 10%। কি করে আসলো তারও ব্যাখ্যা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু এবার একটু শর্ট টিক্সে চলে যাব, অনেকক্ষণ টাইমটা অপচয় করে দিলাম তোমাদের এখানে। ব্যাখ্যা চাবা, আমি ব্যাখ্যা দেবো যে অঙ্কগুলো এবার সব সঠিক করবো কিন্তু, হ্যাঁ। আর যখনই যেটা কমেন্ট করো যে আমি এই জায়গাটা ব্যাখ্যা বলবা, ব্যাখ্যা দেবো। A/B 2:3 8, A/B 2:3, B/C, (5:8), C/D 8:11, A/C কত? এরকম দেখার সাথে মনে পড়বে A/B, B/C, C/D, মানে এইটার নিচে এইটা, এটার নিচে এটা, সব গুণ করে দিলা। কেন? C/D চাচ্ছিল তোমাকে, সরি A/D চাচ্ছিল।
তাহলে এখন দেখে দিই গুণ করে দেবো। 2-3, মানে অ্যাকচুয়ালি তো আমি এটা বোঝানোর জন্য করলাম, তোমার দেখার সঙ্গে মনে পড়ে যাবে, তুমি এরকম গুণ করা শুরু করে দেবা, দেখে নিবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 2-3, 5-8, 8-11, 8 কাটা 2-3, 5-8, 8-11, ঠিক আছে। 5×2 = 10, 3-11, 33, 5×10, 3-11, 33, 10/33। যদি সংখ্যাটা ঠিক লেখা থাকে 2:3, B:C, 5:8, 8:11, আর ঠিক আছে। 5×10, 3-11, 33। যদি সংখ্যা ঠিক লেগে থাকে, তাহলে যদি সংখ্যাটা ভুলও থাকে তাহলে ঠিক করে নেবা। এবার কি আছে দেখো, সাতের পরে কি আছে, 11। ইংরেজিটা ওখানে লেখা আছে, পড়ে নেবা, আমি বাংলা বলে দিচ্ছি। বলছে ইন দ্য পারফর্ম অফ পিকু, পারফর্ম অফ পিকিউ, তার মানে বুঝে গেছো, মানে বলতে চাচ্ছি এটাকে এইভাবে রাখো আর কি, মানে অখণ্ড সংখ্যা হিসেবে রাখো। দশমিকটা তুলো, এটা তুলো, এটা কি বলে আবৃত্ত, সম্পূর্ণ সংখ্যা নিরবন রূপ, সব ভাঙা ভাঙায় বলছি আমি এক করে সূত্র। আবৃত্ত সংখ্যা সমান সংখ্যক নয়, অনাবৃত দশমিক, বড় কথাটা বড়, মুখস্থ রাখলে সঙ্গে সঙ্গে হয়ে গেল। তারপরে চলো, দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বার 972 কত? আচ্ছা তোমাদের কিন্তু পরপর কোশ্চেন সাজানো আছে। 14, দি প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 972 and their quotation এত, and THEIR their quotation and their quotation কত বললো? 4/3, the number are the number। আচ্ছা, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, দুটি সংখ্যার গুণফল, আর পজিটিভ বলছে এই কারণে মানে ঋণাত্মক না। দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ কথাটা এখানে লেখা ছিল, হ্যাঁ পজিটিভ ঋণাত্মক না, 972, এবং তাদের কোটেশন হচ্ছে ভাগ, ঠিক আছে, 4/3 সংখ্যাটা কত? অনুপাত মানেই এই যে দুটা সংখ্যা গুণ করতে বলছে, গুণ করে দিয়ে লিখছি 972, 4 দিয়ে 4×2 = 8, 1 9, 4 4 16, 1 3 4 12, 3 দিয়ে 3 8 24, 3 অক্ষে 3, x² = 81, x = 9, সংখ্যা দুটো, একটা হচ্ছে 36, একটা হচ্ছে 9 দিয়ে 3 নং 27। গল্প শেষ।